নমস্কার বন্ধুরা, গল্পের জাদুঘর চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই। নারায়ণ সান্যালের বিখ্যাত উপন্যাস কাঁটা সিরিজের সারমেয় গেন্টুকের কাঁটার পঞ্চম পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। মেরিনগরের প্যামেলা জনসন তার সমস্ত সম্পত্তি দিয়ে গেছেন তার সহচরী মিনতি মাইতিকে। বঞ্চিত করে গেছেন তার আপন আত্মীয়দের। আর মারা যাওয়ার আগে অনেকগুলো প্রশ্ন একত্রিত করে একটা চিঠি লিখে গেছিলেন বাসু সাহেবের জন্যে, যেটা বাসু সাহেব পেয়েছেন তার মারা যাওয়ার ঠিক 2 মাস বাদে। সেই রহস্যময় চিঠি পেয়ে পিকে বাসু আর কৌশিক বাবু তাদের গোপালপুর যাওয়া ত্যাগ করে নেমে পড়লেন তদন্তে। সত্যি কি মিসেস জনসন মারা গেছিলেন স্বাভাবিকভাবে, নাকি একটা মারাত্মক ষড়যন্ত্র লুকিয়ে আছে তার মৃত্যুর পেছনে? চলুন আর বকবক না করে গল্পে চলে যাই। খুব ভালো থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। খুব মজা করে গল্প শুনুন। খুব ভালো থাকুন সবাই। নমস্কার। পায়ে পায়ে ফিরে এসে একই আসনে বসলাম দুজনে। মেয়েটি বলল, দুতরফে খোলাখুলি হলে ভালো হবে। হয়তো আপনার মতো একটা মানুষের দরকার ছিল আমার। আপনি ঈশ্বরের আশীর্বাদের মতোই অযাচিত এসেছেন। ফিরিয়ে দেওয়াটা হয়তো বোকামি হবে। বলুন, ওই শেষ উইলটা বরবাদ করার কোনো ব্যবস্থা করা যায় কি? উকিলের পরামর্শ নিয়েছো? একাধিক। তারা এক বাক্যে বলছে বুড়ি নাকি বজ্র আঁটুনি দিয়েছে, কোনো ফসকা কেরো চিহ্ন মাত্র কোথাও নেই। কিন্তু সেটা তুমি বিশ্বাস করো না? না, করি না। আমার ধারণা এই দুনিয়ায় সবকিছুই সম্ভব যদি যথেষ্ট খরচ করতে কেউ রাজি থাকে, আর এমন সহকারী বেছে নেয় যার বিবেক পাণ্ডব অগ্রজের মতো সজারুর কাঁটা নয়। হুম, অর্থাৎ তুমি যথেষ্ট খরচ করতে রাজি, এবং তোমার অনুমান যে আমার বিবেক সজারুর কাঁটার মতো নয়, তাই তো? তেমন তেমন অবস্থায় পড়লে স্বয়ং ধর্মপুত্র ইতি গজরালে নিজের বিবেককে টেম্পোরারিলি আড়াল করে দেন, তাই না? কারেক্ট। কিন্তু কি জাতীয় সমাধান সেই সহকারী দাখিল করবে সেটা তার বিবেচ্য। মূল উইলটা দাস বিছিয়ে দিয়েছি। আপনি যদি প্রত্যাখ্যান করতে চান তবে উঠে পড়ুন, দরজা তো খোলাই আছে। আমার বিস্ময়ের অবধি রইল না বাসু মামুর জবাবে। আমি সরাসরি প্রত্যাখ্যান করছি না। টুকু খিলখিলিয়ে হেসে উঠল। হঠাৎ আমার দিকে নজর পড়ায় বলল, আপনার চেলা ডক্টর ওয়াটসন বোধহয় মর্মাহত। কোনো ছুতোনাতায় ওকে বাইরে পাঠিয়ে দেওয়া যায় না? বাসুমামু তার জবাবে ইংরাজিতে বললেন, ডক্টর ওয়াটসনকে আমি সামলাচ্ছি। ওর বিবেক মাঝে মাঝে সজারুর কাঁটার মতো খাড়া হয়ে ওঠে, কিন্তু আমার প্রতি ওর আনুগত্য অপরিবর্তনীয়। তুমি বরং তোমার মেড সার্ভেন্টকে কোনো ছুতোনাতায় বাইরে পাঠিয়ে দাও। মনে হচ্ছে পাশের ঘরে সে উৎকর্ণ হয়ে উঠেছে। টুকু সামলে নিল, উঠে ভেতরে চলে গেল। একটু পরেই ফিরে এলো সে। লক্ষ্য করলাম সেই প্রৌঢ়া মেড সার্ভেন্টটি সদর দরজা খুলে কিছু একটা কিনতে বাইরে গেলেন। দরজাটা খোলাই রইল, হাট করে খোলা নয়, কিন্তু লক করা নয়। মামু আমার দিকে ফিরে বললেন, নিজেকে সংযত করো কৌশিক। আমরা বেআইনি কিছু করছি না, কিন্তু আইনের ভেতর থেকে অনেক কিছু করা যায়। টুকু বললে, টার্মসটা এই পর্যায়ে ঠিক করে নিলে ভালো হয় নাকি? অর্থাৎ আপনি যদি উইলখানা নাকচ করতে পারেন, তাহলে আমাদের তিনজনের যৌথ শেয়ারে কত পার্সেন্ট আপনাকে দিতে হবে? তিনজনের তরফে তুমিই কথা বলবে?
কেন নয়, তিনজনের তো একই অবস্থা। আমি, সুরেশ আর হেনা। হুইলটা নাকচ হলে তিনজনের একই লাভ। তবে হ্যাঁ, ওদের সাথে তো কথা বলতেই হবে। আপনার প্রস্তাবটা শুনলে আমি আলোচনা করে দেখতে পারি। বিটুইন 5 to 15%। পার্সেন্টেজটা নির্ভর করবে আমার কাজের ওপর। আই মিন, আইনকে কতখানি নিজেদের সপক্ষে টেনে আনতে হবে তার ওপর। এগ্রিড। এবার মন দিয়ে শোনো। সচরাচর ধরো 99টা ক্ষেত্রে আমি আইনের অন্ধ সেবক, কিন্তু শততম ক্ষেত্রে আমি চক্ষুষ্মান। প্রথম কথা, তাতে অর্থের পরিমাণটা যথেষ্ট হওয়া দরকার, এবার যেমন হয়েছে। দ্বিতীয়ত, আমার সুনামে যেন কোনোভাবেই আঘাত না লাগে। ব্যাপারটা বুঝলে? জলের মতো এখন আপনি খোলাখুলি সব কথা জানতে চাইতে পারেন। ঠিক আছে, প্রথমত বলো, কত তারিখে এই শেষ উইলটা হয়েছিল? কে কে সাক্ষী ছিল? 21শে এপ্রিল, প্রবীর চক্রবর্তীর উপস্থিতিতে। সাক্ষী হিসেবে আছে দুজন, তাদের সঙ্গে করেই এনেছিলেন প্রবীরবাবু। ল ক্লার্ক, স্থানীয় লোক তো নয়। আর আগের উইলখানা কবে হয়? কি তার প্রভিশনস? প্রায় বছর 5 আগে সেখানা তৈরি করেন বড় পিসি, ওই প্রবীরবাবুকে দিয়েই। কে কে সেবার সাক্ষী ছিল জানি না। তাতে বলা হয়েছিল শান্তি আর সে আমলের সহচরীকে 10,000 দিয়ে ওর সমস্ত সম্পত্তিটা 3 ভাগ হবে। পাবো আমরা তিনজন, আমি, সুরেশ আর হেনা। কোনো ট্রাস্টের মাধ্যমে? না, সরাসরি আমরা তিনজন। এবার সাবধানে জবাব দাও। তোমরা সকলেই কি জানতে সেই উইলটার কথা? নিশ্চয়ই, মেরিনগরের অনেকেই জানতো। পিসি তো গল্প করেছিল পিটার কাকার কাছে, উষা পিসির কাছে। বড় পিসি আমাদের বলে রেখেছিল, তার কাছে ধার চাইলেই তিনি বলতেন, আমি এই তো চোখ বুঝলে তোরাই তো সব পাবি বাপু, এখন কিছু চাস না। তোমার কি মনে হয়, তোমাদের যদি নিতান্ত প্রয়োজন হতো, ধরো কোনো কঠিন অসুখ বিসুখ, তাহলে কি মিস জনসন তোমাদের ধার দিতেন না? দিত, তবে প্রয়োজনের সত্যতা যাচাই করে, মুখের কথায় নয়। খোঁজ খবর নিয়ে যদি দেখতো যে সত্যি আমাদের টাকার দরকার, তবে সে আর্য করত, নচেত নয়। তার মানে ওর ধারণা ছিল তোমাদের আর্থিক সঙ্গতি এখন যা, তাতে তোমাদের টাকা ধার দেওয়ার কোনো মানে হয় না। ঠিক তাই। অথচ তোমার নিজস্ব ধারণা যে তোমার আর্থিক সঙ্গতি যথেষ্ট নয়। আবার সোজা হয়ে বসলো টুকু। বললে, খুলেই বলি, শুনুন, আমার বাবা হালদার আমাদের 2 ভাই বোনের জন্য যথেষ্টই রেখে গিয়েছিলেন। মা আগেই মারা যায়। আমরা এক একজনে পাই 1.5 লাখ করে। হয়তো তার সুদ থেকে আমাদের গ্রাসাচ্ছাদন মিটত, কিন্তু তা হলো না। সুরেশ রেস খেলে টাকাটা ওড়ালো, আর আমি দক্ষিণের বড় জানলা দিয়ে টুকু লেকের গাছপালার দিকে তাকিয়ে রইল। আর তুমি? লুক হিয়ার স্যার, আমি মনে করি ওভাবে বেঁচে থাকার চেয়ে সুইসাইড করা সহজ। একটাই জীবন, ক্ষণস্থায়ী যৌবন। আমি তার প্রতিটা মুহূর্তকে উপভোগ করতে চাই স্যার। ভোগ শব্দটা সব রকম অর্থে। তাই আমি করে এসেছি, তাই আমি করে যাব। বাসুমামু অকপটে প্রশ্ন করলেন, সেই 1.5 লাখের তোমার অংশে কত বাকি আছে? 1713 টাকা 80 নয়া পয়সা।
ব্যাংক ব্যালেন্সে, এই লাস্ট উইথড্রয়ালের পর। এছাড়া হয়তো কিছু আছে আমার ভ্যানিটি ব্যাগে। এক্ষেত্রে তো কিছু একটা ব্যবস্থা করতে হয়। খিলখিলিয়ে হেসে উঠল দুঃসাহসী মেয়েটা। বললে, শুধু আমার জন্য নয় বাসু সাহেব, আপনার জন্যও। কারণ ব্যর্থ হলে আপনার খরচপাতি মেটাবার ক্ষমতা আমার নেই। তাই তো দেখছি। এখন বলো তো, সিগারেট খাও তা তো দেখতে পাচ্ছি, মদও খাও। খাই, দিশি নয়, খাঁটি বিলিতি হলে প্রায় খাই, প্রায় প্রতিদিন সন্ধ্যায়। ড্রাগস কখনো নয়, কখনো নয়। প্রেম টেমের ইতিহাস প্রচুর, সবকটা ছেলের নাম মনেও নেই। তবে এখন শুধু একজন বয়ফ্রেন্ড, নির্মল। কিন্তু আমার কেমন যেন মনে হলো সে তোমার ভিন্ন মেরুর বাসিন্দা, তাই নয় কি? ঠিকই, আমাদের জীবন দর্শন সম্পূর্ণ ভিন্ন, তবু একমাত্র তাকেই আমি আজ ভালোবাসি। তার আর্থিক সঙ্গতি বোধহয় সামান্য, তাই না? দুর্ভাগ্যবশত তাই। টাকার কথা বিবেচনা যদি করা হয়, আমরা কেউই তাহলে পরস্পরকে ভালোবাসিনি, মানে টাকার কথা বিবেচনা করে ভালোবাসিনি। ও জানে আমি প্রায় নিঃস্ব, কিন্তু ও একটা জিনিয়াস, জানেন? কি একটা আবিষ্কার প্রায় করে ফেলেছে। সাফল্যমণ্ডিত যদি হয়, পেটেন্ট যদি নিতে পারে। ও নিশ্চয়ই জানতো যে মিস জনসন মারা গেলে তুমি প্রচুর সম্পত্তি লাভ করবে। হ্যাঁ, তাই। কিন্তু আপনি যা ভাবছেন তা নয়। আমি সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার পরেও আমাদের এনগেজমেন্ট কিন্তু ভেঙে যায়নি। আপনি নির্মলকে দেখেছেন? হ্যাঁ, দেখেছি, মেদিনীনগরে। সেই তোমার ঠিকানা আমাকে দিয়েছে। সুরেশের ঠিকানাটা সে জানে না বলল। সুরেশকে কেন খুঁজছেন আপনি? বাসুমামু জবাব দিতে পারলেন না। ঠিক তখনই সদর দরজাটা হাট করে খুলে গেল। একটি দীর্ঘকান্তি সুবেশ সুন্দর প্রাণবন্ত যুবক দ্রুত প্রবেশ করলো ঘরে। বললে, সুরেশ, সুরেশের নাম শুনলাম যেন। স্পিক অফ দ্য ডেভিল, দ্য ডেভিল জাম্পস ইন। স্মৃতিটুকু হঠাৎ উঠে দাঁড়ালো, চকিতে তাকিয়ে দেখলো বাসুমামুর দিকে। তারপর ভাইয়ের দিকে ফিরে বলল, তুই তুই বোম্বে যাসনি? বম্বে মানে? বাসুমামু হঠাৎ বলে উঠল, ভালোই হলো তুমি এসে পড়েছো সুরেশ, তোমার কথাই আলোচনা করছিলাম আমরা। বাট হোয়াই? স্মৃতিটুকু ফর্মাল ইন্ট্রোডাকশন করিয়ে দিল, আমাকে বাদ দিয়ে। বললে, ইনি হচ্ছেন প্রখ্যাত ক্রিমিনাল সাইটের ব্যারিস্টার পি.কে. বাসু। ইনি স্বীকৃত হয়েছেন আমাদের স্বার্থে ওই উইলখানার নাকচ করে দেওয়ার ব্যাপারে আমাদের সাহায্য করতে। পারিশ্রমিক 5 থেকে 15%। আদৌ সাফল্য লাভ করতে পারলে পুরোটাই উনি পাবেন, আর ব্যর্থ হলে আমরাও ব্যর্থ হব পেমেন্ট করতে। সুরেশ দারুণ খুশিয়াল হয়ে ওঠে। গ্র্যান্ড আইডিয়া! তুই ওর খোঁজ পেলি কি করে রে? না, আমি ওকে ডেকে পাঠাইনি, উনি নিজে থেকেই এসেছেন। মোস্ট ইন্টারেস্টিং। কিন্তু আমি যতদূর জানি, ব্যারিস্টার পি.কে. বাসু ক্রিমিনালদের বিপক্ষে থাকেন। তাদের পক্ষে তো ওকে। স্মৃতিটুকু মাঝখানেই বলে ওঠে, আমরা তো ক্রিমিনাল নই সুরেশ, কিন্তু প্রয়োজন হতে স্বীকৃত, তাই না? তুই হয়তো মুখে স্বীকার করবি না, আমার কিন্তু সব খোলামেলা। বুঝেছেন বাসু সাহেব? দু একবার ছোটখাটো ব্যাপারে ইতিমধ্যেই কিছু হাত পাকিয়েছি। বড় পেশির একটা চেক, কি ফ্যাসাদে যে পড়েছিলাম। আমি শুধু ওর লেখা সংখ্যাটায় একটা বাড়তি শূন্য যোগ করেছিলাম। স্রেফ শূন্য। তার আর কি দাম বলুন? কিন্তু বড় পিসি না ঠিক ধরে ফেললো। উফ, বুড়ির দৃষ্টি ছিল ঈগলের মতো। তা ঠিক, বললেন মাসুমামা।
এক বান্ডিল 100 টাকার নোট থেকে মাত্র 5খানা খোয়া গেলেও তার নজরে পড়তো। তার মানে? আমি ওর শেষ জন্মদিনটার আগের দিনটার কথা বলছি। হল ঘরের ড্রয়ারে যাতে ফ্রিসির বলটা রাখা থাকতো। ধীরে ধীরে সোফায় বসে পড়ল সুরেশ। বাই জোফ, আপনি তা কেমন করে জানলেন? স্মৃতিটুকু বললে, উনি পিসির লেখা একটা চিঠি পেয়েছেন, পিসি ওকে জানিয়েছেন। মামু প্রতিবাদ করলেন না, বললেন, শেষ দিকের ঘটনাগুলো তারিখ অনুযায়ী সাজিয়ে নিতে হবে। শুনেছি ওর জন্মদিনে তোমরা ওর কাছে গেছিলে, কিন্তু জন্মদিনের আগের রাত্রে 6 তারিখে একটা অ্যাক্সিডেন্ট হয়, তাই না? সুরেশ বলে ওঠে, হ্যাঁ, রাত 10:30টায় বড় পিসি সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে যায়। ওর একটা কুকুর আছে, ও আপনি তো জানেন, ফ্লিসি ফ্লিসি। সেই ফ্লিসির বলে পা দিয়ে হড়কে পড়ে যায়। খুব আঘাত পান তিনি? খুব কিছু না, দুর্ভাগ্যবশত মাথাটা নিচের দিকে রেখে পড়েননি, তাহলে না হয় বলা যেত মস্তিষ্কে আঘাত পেয়ে তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন, আর তাতেই দ্বিতীয় উইলখানা বানিয়ে ফেলেন। তা বটে, মাথা নিচের দিকে রেখে না পড়ায় তোমরা তাহলে মর্মাহত। স্মৃতিটুকু প্রতিবাদ করে, কি যা তা বলছেন আপনি? সুরেশ কিন্তু সহজভাবেই নিল ব্যাপারটা, বললে, তুই বুঝতে পারছিস না টুকু, উনি বলতে চাইছেন সেক্ষেত্রে দ্বিতীয় উইলটা বানানো ওর পক্ষে সম্ভবপর হতো না। অস্বীকার করে কি লাভ? 3 হপ্তাহ বেঁচে থাকায় আমরা গভীর গাড্ডায় পড়ে গেছি। তোমরা তারপর কে কবে কলকাতায় ফিরে গেলে? সবাই একই দিনে, মানে 10 তারিখ সকালে। তারপর কবে তোমরা মেদিনীনগর যাও? 2 হপ্তাহ বাদে, মানে শনিবার 25 তারিখ। আর মিস প্যামেলা জনসন, উনি মারা গেলেন 1লা মে, তাই তো? শুক্রবার। হ্যাঁ, তাই। তারপর তৃতীয়বার কবে গেলে? সেটা ওর মৃত্যু সংবাদ পেয়ে শনিবার সকালে, মানে 2রা মে। বাসু মামু এবার টুকুর দিকে ফিরে বললেন, 25শে শনিবার তুমিও সুরেশের সাথে গেছিলে? হ্যাঁ। সেটা ওর দ্বিতীয় উইল করার 4 দিন পর। তখন কি তিনি বলেননি যে তিনি দ্বিতীয় একটা উইল করেছেন? আশ্চর্য, দুজনে প্রায় একই সঙ্গে জবাব দিয়ে বসলো। টুকু বলল, না। আর সুরেশ বলল, বলেছিলেন। বাসু মামু সুরেশের দিকে ফিরে দ্বিতীয়বার বললেন, বলেছিলেন। স্মৃতিটুকু একই সাথে বলে উঠল, সুরেশ। সুরেশ দুজনের দিকে তাকিয়ে দেখল। ছোট বোনকে বললে, আরে তোর মনে নেই? আমার যতদূর মনে হচ্ছে তোকে তো আমি বলেছিলাম। তারপর বাসু মামুর দিকে ফিরে বলল, বুড়ি আমাকে দ্বিতীয় উইলখানা দেখিয়েছিল। ওর ঘরে আমাকে ডেকে নিয়ে বুড়ি উদ্গার উন্মুখ আগ্নেয়গিরির মতো বসেছিল। বলল, আমার বাবা এবং বোনেরা শান্তি পাবে না তাদের রক্ত জল করা টাকা কেউ যদি রেস খেলে ভর্তি করে উড়িয়ে পুড়িয়ে দেয়, অথবা প্রীতমের মতো ফাটকাবাজি করে। তাই তিনি তার সমস্ত সম্পত্তি মিন্টিকে দিয়ে যাবেন বলে স্থির করেছেন। মিন্টিটা বোকা কিন্তু সৎ, ঈশ্বর বিশ্বাসী মানুষ। তখন আমি বললুম, এসব কথা আমাকে ডেকে বলছো কেন বড় পিসি? উনি বললেন, আমার মৃত্যুর পর যাতে তোমরা নিরাশ না হও, অথবা আমার মৃত্যুর পর লাখ বেলাখ পাবে আশা করে খনি যাতে ধার কর্জ না করো, তাই। উনি তোমাকে উইলের কথা মুখে মুখে বললেন না দেখালেন? আহা, উনি আমায় উইলখানা দেখালেন। টুকু আবার বললে, এই কথা আমাকে জানাসনি কেন? আমার যতদূর মনে পড়ছে আমি তোকে বলেছিলাম। টুকু আবার বলল, এই কথা আমাকে বলিসনি কেন? আমার যতদূর মনে পড়ছে আমি তোকে বলেছিলাম। বাসু মামু টুকুকে ছেড়ে সুরেশকে প্রশ্নটা করে।
উইলটা দেখে তুমি বড় পিসিকে কি বললে? আমি আমি প্রাণ খুলে হাসলাম। বললাম, বড় পিসি, তোমার টাকা তুমি যাকে খুশি দেবে, এতে আমাদের বলার কি আছে? হয়তো একটা ধাক্কা লাগলো, তা লাগুক, এই তো জীবন। শুনে বড় পিসি বললে, ঠিক বাপের মতো, থরোব্রেড স্পোর্টসম্যান। তখন আমি বললাম, পিসি, উইলটা যখন আমাকে বঞ্চিত করলে তখন 5 টাকা দাও। তা পিসি দিয়েছিল 500 নয়, 300। তার মানে তুমি যে প্রচন্ড ধাক্কা খেয়েছো সেটা গোপন করতে পেরেছিলে। ইনফ্যাক্ট আমি কোনো ধাক্কা আদৌ খাইনি। আমি ভেবেছিলাম এটা বড় পিসির একটা ফাঁকা হুমকি, শুধু আমাদের ভড়কে দেওয়ার জন্য। ফাঁকা হুমকি দেখাতে কেউ ফিস দিয়ে অ্যাটর্নিকে বাড়িতে ডেকে এনে ওইভাবে উকিল দিয়ে উইল তৈরি করে? করে করে, লোকটা যদি বড় পিসি হয় করে। আপনি তাকে চিনতেন না বাসু সাহেব, আমি তাকে হাড়ে হাড়ে চিনতাম। আমি আজও বলবো, বড় পিসি যদি হঠাৎ না মরে যেত তাহলে ওই দ্বিতীয় উইলখানা ছিঁড়ে ফেলে দিতেন। এটা তার আন্তরিক ইচ্ছা ছিলই না, হতেই পারে না। বাসু জানতে চান, তোমার সাথে যখন মিস জনসনের এসব কথা হচ্ছিল তখন মিনতি কোথায় ছিল? খোদায় মালুম। কেন? এমন কি হতে পারে যে সে আড়ালে দাঁড়িয়ে সবকিছু শুনছিল? পারে, খুব পারে, খুব সম্ভব। কারণ দরজা খোলা ছিল, আমরা কেউ তো আর ফিসফিস করে কথা বলিনি। বাসু এবার স্মৃতিটুকুর দিকে ফিরে বললেন, এসব কথা তুমি কিছুই জানতে না? দ্বিতীয় উইল করার কথা? সে জবাব দেওয়ার আগেই সুরেশ বলে ওঠে, এইটুকু মনে পড়ছে না? আমি তোকে বলেছিলাম কিন্তু। স্মৃতিটুকু ওর চোখে চোখে তাকালো না। মাসুর সাহেবকে বলল, এমন একটা ব্যাপার ও যদি আমাকে বলে থাকে, তা কি আমি ভুলে যেতে পারি বাসু সাহেব? না, সম্ভবত না। আর একটা কথা, মিনতি মাইতিকে যদি সাক্ষীর মঞ্চে তোলা যায়, তাহলে তাকে দিয়ে কি বলিয়ে নেওয়া যাবে? তার বাক্যটা শেষ হলো না। সুরেশ সোৎসাহে বলে ওঠে, যাবে যাবে, আমি আপনাকে চিনি। আপনি অনায়াসে ওকে দিয়ে কবুল করিয়ে নিতে পারবেন যে তার জ্ঞান মতে কাক আর বক একই রঙের পাখি, তবে তাদের গায়ের রং টিয়া পাখির মতো লাল নয়। বাসু সাহেব হেসে ফেলেন, বলেন, উইলটা একবার দেখা দরকার। মিস হালদার, আমাকে একটা ইন্ট্রোডাকশন লেটার দিতে হবে। তাহলে ও ঘরে আসুন, আমার লেটারটা ও ঘরে আছে। ওরা তিনজন পাশের ঘরে উঠে গেল। আমি গোজ হয়ে বসে রইলুম, সেটা কেউ গ্রাহ্যই করল না। 5 মিনিট বাদে বাসুমামু ও ঘর থেকে বের হয়ে এলেন। সোজা সদর দরজার দিকে গটগট করে এগিয়ে গেলেন। সশব্দে দরজাটা খুললেন এবং সশব্দেই বন্ধ করলেন। তারপর ওই শয়ন কক্ষের দিকে পা টিপে টিপে এগিয়ে গেলেন। আমি স্তম্ভিত। ঠিক তখনই ঘরের ভেতর থেকে প্রায় আর্তকণ্ঠে স্মৃতিটুকুর কণ্ঠস্বর শোনা গেল, ইউ ইউ ফুল। এই সময় নিঃশব্দে সদর দরজাটি খুলে পরিচারিকাটির প্রবেশ ঘটল। বাসুবাবু তাড়াতাড়ি আমার হাত ধরে নিঃশব্দেই বেরিয়ে এলেন করিডরে। করিডরে বেরিয়ে এসে আমি বলি, মামু, শেষ পর্যন্ত আমাদের দরজায় আড়ি পাততে হলো। আমাদের বলছো কেন কৌশিক? আমি কান পেতেছি, তুমি ঘটনাচক্রে শুনতে পেয়েছো মাত্র। দিস ইজ নট ক্রিকেট। নো, ইট ইজ নট, বাট বডি লাইন বোলিং ইজ নট ক্রিকেট এইদার। কি বলতে চাইছেন আপনি? বলছি, হত্যা বস্তুটা খেলা নয় কৌশিক, যে স্পোর্টসম্যানশিপের আইন কানুন সবসময় মনে রাখতে হবে। হত্যা? হত্যা হলো কোথায়? তুমি স্থির সিদ্ধান্তে এসেছো হত্যা নয়। হত্যার চেষ্টা হয়েছিল মানছি, কিন্তু উনি তো মারা গেছেন স্বাভাবিকভাবে, জন্ডিসে। আই রিপিট, তুমি স্থির সিদ্ধান্তে এসেছো। সবাই তো তাই বলছে। আবার সেই এক কথা, সবাই তাই বলছে। আমি রুখে উঠি, এক্ষেত্রে শেষ কথা বলার অধিকার তার চিকিৎসকের, মামু। ডক্টর পিটার দত্ত আমাদের তাই বলেছেন, পরিণত বয়সে জন্ডিসে ভুগে মারা গেছেন।
মামু আমাকে নিয়ে লিফটের খাঁচায় ঢুকলেন। স্বয়ংক্রিয় লিফট, তৃতীয় কোনো যাত্রী ছিল না। তাই উনি বললেন, হাজার করা 999টি ক্ষেত্রে অ্যাটেন্ডিং ফিজিশিয়ানই শেষ কথা বলে, ঠিকই বলেছ, কিন্তু বাকি একটি ক্ষেত্রে সরকারি নির্দেশে কবর থেকে মৃতদেহ খুঁড়ে বার করা হয়, এক্সিহুম করা হয়। দেখা যায় ডাক্তার তার বিশ্বাস অনুযায়ী ভুল সার্টিফিকেট দিয়েছেন। লিফট নিচে এসে থামল। আমরা বের হয়ে আসি। পোর্টিকোটা তখনও নির্জন। আমি বলি, মামু, এবার আমি আপনাকে ওই একই প্রশ্ন করব। আপনি নিজে কি স্থির সিদ্ধান্তে এসেছেন? আপনি ঘরপোড়া গরুর ভূমিকায় অভিনয় করছেন না তো? সারা জীবন খুন নিয়ে নাড়াচাড়া করতে করতে যেখানে সিঁদুরে মেঘ দেখেন। কথাটা তুমি ঠিকই বলেছ কৌশিক, ঘর পোড়া গরু, কিন্তু গোয়ালে দ্বিতীয়বার আগুন লাগার ক্ষীণ সম্ভাবনাও তো থাকে। হাজারে একবার হলেও তো থাকে কৌশিক। আমি দৃঢ়ভাবে বলি, এখানে তো হয়নি মামু, কোনো ইঙ্গিত দেখতে পাচ্ছি না আমি সে বিষয়ে। পাচ্ছ না? তাহলে আমাকে বুঝিয়ে বলো দেখি। এক, স্মৃতিটুকু কেন বললো সুরেশ বোম্বে গেছে আগের দিন? দুই, আমি প্রথম অবস্থায় ওর পারিবারিক বিষয়ে প্রশ্ন করতে চাই শুনেই সে কেন নার্ভাস হয়ে ঘন ঘন সিগারেটে টান দিচ্ছিল? তিন, সে কেন স্বীকার করলো না যে সুরেশ তাকে জানিয়েছিল দ্বিতীয় উইলটা করার কথা? এবং শেষ প্রশ্ন, নির্জন কক্ষে সে কেন তার দাদাকে তীব্র ভর্ৎসনা করে বলে উঠল, ইউ ফুল। আমি জানতে চাই, আপনি কি অনুমান করছেন বলুন তো? বাসুমামু জবাব দিলেন না। আমরা দুজনে গাড়িতে গিয়ে বসি। আমি এবার ড্রাইভারের সিটে, উনি পাইপ ধরালেন। বললেন, হ্যারিসন রোডে চলো কৌশিক, মিস মাইতির হোটেলে। মিনতি মাইতি লক্ষপতি স্মৃতিটুকুর মতো অর্ধভক্ষ ধনুর্গুণ নয়, কিন্তু সে আছে শিয়ালদার কাছাকাছি একটি মামুলি ছা পোষা হোটেলে। পথ দেখিয়ে নিয়ে গেল হোটেলের এক ছোকরা চাকর। কড়া নাড়তে এক মাঝবয়সী মহিলা দ্বার খুলে দিতে ছোকরাটি বলল, এরা আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। বকনা বাছুরের মতো চোখ দুটি মেলে মহিলাটি আমাদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। মামু নমস্কার করে বললে, আমার নাম পিকে বাসু। ও, আপনার সঙ্গে দু চারটা কথা বলার আছে, ভেতরে আসবো? বেশ বোঝা যায় মিনতি মাইতির মাথায় ওর নামটি কোনো ধাক্কা মারেনি। সে বোধহয় ওই নামটা জীবনে শোনেনি। বললে, হ্যাঁ, আসুন, বসুন বসুন। আমরা ভেতরে গিয়ে বসি। ঘরে একটাই চেয়ার, বাসুমামু তাতেই বসলেন। আমাকে বসতে হলো খাটের প্রান্তে। মিস মাইতি ড্রেসিং টুলে বসে বললেন, আগে আমার কাছে গত পরশু আমরা দুজন মেরিনগরের মরকতকুঞ্জ দেখে এসেছি। অনন্ত স্টোরসের ভবানন্দবাবু আপনাকে কিছু জানাননি? ও হ্যাঁ হ্যাঁ, এবার বুঝতে পেরেছি, উনি তো কাল ফোন করেছিলেন। তা আপনি বাড়িটা পছন্দ হয়েছে তো আপনাদের? ভবানন্দবাবু কি টেলিফোনে আমার নামটা জানিয়েছিলেন? নাম? হ্যাঁ তো, আমি লিখে রেখেছি, দাঁড়ান দেখি। উনি এগিয়ে এসে একটি খাতা দেখে বললেন, হ্যাঁ, আপনার নাম K.P. ঘোষ, রিটায়ার্ড নেভাল অফিসার। আমি কি সেই নামটাই আপনাকে এখন বললাম? ভদ্রমহিলা একেবারে হতভম্ব হয়ে গেল। বললেন, মাফ করবেন, আমি তখন খুবই অন্যমনস্ক ছিলাম, ঠিক খেয়াল করে শুনিনি। কিন্তু আপনি তো K.P. ঘোষ, তাই না? না, আমি বলেছি আমার নাম P.K. বাসু। আমি নেভাল অফিসার ছিলাম না। আমি হাইকোর্টে প্র্যাকটিস করি, ব্যারিস্টার। আর এ আমার চেলা কৌশিক মিত্র। এবার চোখ দুটি বিস্ফারিত হয়ে গেল মিনতির। বললে,
কাটা সিরিজের পিকে বাসু? সে কথাটা বোঝাবার চেষ্টা করছি এতক্ষণ ধরে। এরপর 3টে মিনিট মিনতি দেবী কি বললেন কি করলেন তা তিনি নিজেই জানেন না। অত্যন্ত উত্তেজিত হয়ে উঠলেন ভদ্রমহিলা। প্রথমেই বড় হয়ে প্রণাম করলো বাসুমামুকে। তারপর আমাকে প্রণাম করার উদ্যোগ করতে আমি বাধা দিই। উনি কিন্তু সে কথা শুনলেন না। আমারও এক খাবলা পদধূলি নিয়ে বললেন, সে কথা শুনছি না কৌশিকদা, সুজাতা বৌদিকে নিয়ে এলেন না কেন? বেশ বোঝা গেল কাটা সিরিজের গল্পগুলো ওর প্রিয়। উনি বাসু সাহেবের ফ্যান। শেষমেশ যখন হোটেলের বয়টিকে ডেকে আমাদের আপ্যায়নের ব্যবস্থা করতে যাবেন, তখন বাধা দিল বাসুমামু। শোনো মিনতি, ও দুটো কেউ একসঙ্গে পান করে না, হয় চা নয় ডাব। হোটেলের বয়টিও হেসে ফেলেছিল। তাকে বললেন মামু, 3টে ডাবই নিয়ে এসো হে। ছোকরা চলে যেতে মিনতি বলল, আপনি যদি মরকতগঞ্জটা কেনেন স্যার, তাহলে। না মিনতি, মরকতগঞ্জ কিনবার ইচ্ছা নিয়ে আমি মেরিনগরে যাইনি। আমি পরশুদিন মিস জনসনের একখানা চিঠি পেয়েছি। তিনি আমাকে একটি বিষয়ে তদন্ত করতে বলেছিলেন। আশ্চর্য, মিনতি মাইতি কিন্তু অবাক হলো না পরশু চিঠি পাওয়ার কথায়, বরং বলল, সেই 500 টাকা চুরি যাওয়ার ব্যাপারে স্যার? না, সেটা তো সুরেশ নিয়েছিল, তা তিনি জানতেন, তোমরাও বুঝতে পেরেছিলে, নয়? হ্যাঁ স্যার, কিন্তু কিছু বলা তো যায় না, নিজের বাড়ির লোক। হুম, তা তো বটেই। মিস জনসন আমাকে লিখেছে একটি অন্য বিষয় তদন্তের কথা, ওর সেই অ্যাক্সিডেন্টটার ব্যাপারে। তার মধ্যে তদন্তের কি আছে স্যার? সে তো সেই ফ্লিসির হতভাগা বলটায় পা দিয়ে। কিন্তু ফ্লিসি তো সে রাতে বাড়িতে ছিল না মিনতি। ছিল? না, ছিল না স্যার। সারা রাত বাইরে বাইরে কাটিয়ে ভোর রাতে ফিরে এসেছিল। আমি তো তাকে দোর খুলে চুপি চুপি ভেতরে ঢুকিয়ে নিই। কেন? চুপি চুপি কেন? মায়ের যাতে ঘুমটা না ভেঙে যায়। তাছাড়া ফ্লিসি রাতে বাইরে বাইরে কাটালে মা ভীষণ বিরক্ত হতো। ওর ওই শারীরিক অবস্থায় সেটা ওকে আর জানতে দিইনি স্যার। আই সি। আচ্ছা, তোমার মনে আছে মিনতি, মৃত্যুর আগে উনি কি একটা অদ্ভুত কথা বলেছিলেন? কি যেন, চীনের মাটি। মিনতি জানতে চাইল না এ সংবাদ বাসুমামু কোথা থেকে সংগ্রহ করলেন। যেন ধরে নিল মৃত্যু মুহূর্তে উচ্চারিত কথাটিও মিস জনসন আগেভাগেই ওকে চিঠিতে লিখে জানিয়েছেন। বললে, হ্যাঁ, মনে আছে। উনি বলেছিলেন চীনের মাটিতে খুব দামি ফুল ফোটে, কিন্তু সে তো বিকারের ঘোরে। তোমার কোনো ধারণা আছে কেন উনি তার উইলটা বদলে ফেললেন? এই প্রথমবার মনে হলো মিনতি সতর্ক হলো। উইল শব্দটা উচ্চারিত হওয়া মাত্র আমতা আমতা করে বলে উঠল, উইল? মানে ওর উইল? এ কথা তো ঠিক যে বছর পাঁচেক আগে তিনি একখানা উইল তৈরি করেছিলেন। মৃত্যুর মাত্র 10 দিন আগে সেটা উনি বদলে ফেললেন কেন? তোমার কি মনে হয়? মিনতি একটু ভেবে নিয়ে বললে, বিশ্বাস করুন স্যার, আমি জানি না, সত্যিই জানি না। উইলটা যখন পড়ে শোনানো হচ্ছিল, আমি তখন একেবারে স্তব্ধ হয়ে যাই। আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে উনি সবকিছু আমায় দিয়ে গেছেন। আমার এখনো মাঝে মাঝে মনে হয় স্বপ্ন দেখছি না তো। এ কি হয়? ওর তিনজন নিকট আত্মীয় রয়েছে, তবু উনি কেন সবকিছু আমাকে দিয়ে গেলেন? প্রথম ধাক্কাটা কেটে যাওয়ার পর আমার এখনো মনে হচ্ছে আমি যেন স্যার পরের ধন চুরি করেছি, যা আমার হকের নয় স্যার, যাতে আমার অধিকার নেই। তুমি কি তোমার অগাধ সম্পত্তির থেকে কিছু অংশ ওদের 3জনকে ফিরিয়ে দেওয়ার কথা ভাবছো মিনতি? খণ্ড মুহূর্তের জন্য
মিনতির মুখে ভাবান্তর দেখা দিল। মুখটা হঠাৎ লাল হয়ে উঠল, যেন সরল নির্বোধ মেয়েটির ভেতর থেকে একটি বুদ্ধিমান মেয়ে উঁকি মেরে অন্তরালে সরে গেল। ও বললে, অবশ্য এর একটা দিকও আছে। প্রথমত, আমি যদি ওর দান না গ্রহণ করি তবে তার শেষ ইচ্ছাটাকে বাধা দেওয়া হবে। ম্যাডাম অনেক বিবেচনা করেই স্যার এই কাজটা করেছেন। হয়তো তিনি ভেবেছিলেন ওর বাবা এবং বোনেরা শান্তি পাবে না তাদের রক্ত জল করা টাকা কেউ যদি উড়িয়ে পুড়িয়ে দেয়, অথবা প্রীতমের মতো ফাটকাবাজি করে। তিনি যে এই কথা ভেবেছিলেন ঠিক এই ভাষাতেই, তা তুমি কেমন করে জানলে? এবারে ও যেন শিউরে উঠল, মনে মনে জিভ কাটল, আবার শুরু করলো আমতা আমতা করে। "আহ, না মানে আমি কেমন করে জানবো স্যার? এ আমার আন্দাজ আর কি। তাছাড়া কেন তিনি তার উইলটা শেষমেশ এভাবে বদলে ফেলবেন? তা হতে পারে সুরেশ রেস খেলে, স্মৃতিটুকু বেহিসাবি খরচ করে, কিন্তু হেনা। ইচ্ছে করেই উনি বোধহয় বাক্যটা অসমাপ্ত রাখলেন। মিনতি সেই অসমাপ্ত বাক্যটি শেষ করল। না 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 স্যার, হেনা দিদি মাটির মানুষ, কিন্তু মুশকিল কি জানেন, সে প্রীতম ঠাকুরের হাতের পুতুল। হেনা অনেক টাকা পেয়েছিল, সব ওই প্রীতম উড়িয়ে পুড়িয়ে দিয়েছে। প্রীতমকে হেনা ভীষণ ভয় পায় স্যার, সে যা বলে ও তাই করে। প্রীতম হুকুম করলে ও বোধহয় মানুষ খুন করতে পারে, অথচ এমনিতে ও খুব ঠান্ডা, ছেলে মেয়ে দুটোকে প্রাণ দিয়ে ভালোবাসে। হেনাকে এভাবে বঞ্চিত করা আমার ভালো লাগেনি স্যার। টুকুকে কিছু দেয়নি, ভালোই করেছেন। সুরেশকেও, বিশেষ করে সুরেশ যেভাবে ওকে ভয় দেখায়। ভয় দেখাতো মানে? একবার সে তার বড় পিসিকে বলেছিল, মানুষ মরিয়া হয়ে গেলে বড় বিপজ্জনক, তোমার ভালো মন্দ কিছু না হয়ে যায় বড় পিসি। তাই নাকি? কবে বললো এ কথা? ওই ওই উনি সিঁড়ি দিয়ে উল্টে পড়ার আগে। তোমার সামনেই? না না না, ঠিক আমার সামনে নয় স্যার, তবে ওরা কিছু তো ফিসফিস করে বলছিল না, আর আমার ঘরটা তো মায়ের ঘরের পাশেই। এরপর বাসু সাহেব উষা বিশ্বাসের কাছে সংগৃহীত সেই প্ল্যানচেট প্রসঙ্গ তুললেন। সেটাও কর্বোরেটেড করা হলো, এবার অবিশ্বাসী দৃষ্টিভঙ্গিতে নয়, বিশ্বাসী দৃষ্টিতে। মিনতির বিশ্বাস স্বয়ং জোসেফ হালদার এসে ভর করেছিল মিস জনসনের দেহে, মেয়েকে নিজের কোলে টেনে নিয়েছেন। বাসু জানতে চাইলেন, টুকু আর সুরেশ 25শে এপ্রিল শনিবার মেদিনীনগরে এসেছিল, তাই তো? 25শে কিনা মনে নেই স্যার, তবে শনিবার। তার আগের শনিবার হেনা আর প্রীতম এসেছিল। সেটা তাহলে 18, আর উনি উইল করেন মঙ্গলবার 21। হ্যাঁ, 21-এ। উনি উইল করার আগের সপ্তাহে হেনা দিদিরা এসেছিল, পরের সপ্তাহে টুকু আর সুরেশ, সেই দিন প্রীতমও এসেছিল একা। তাই নাকি? প্রীতম 25শে মেদিনীনগরে গিয়েছিল? হ্যাঁ, কিন্তু রাতে থাকেননি, মায়ের সঙ্গে ঘন্টাখানেক কথাবার্তা বলে ফিরে গিয়েছিল। তখন সুরেশ আর টুকু মরকতকুঞ্জে ছিল? হ্যাঁ, কিন্তু তারা বোধহয় জানে না যে হেনার বর এসে দেখা করে ফিরে গিয়েছে। আশ্চর্য, দেখা হলো না কেন? সবাই তো যে যার তালে এসেছিল স্যার, বুড়িমার কাছ থেকে টাকা আদায় করতে। ওরা না একে অপরকে এড়িয়ে চলতো স্যার। বুড়ি সবই বুঝতেন, কিন্তু চুপচাপ থাকতেন। প্রবীর বাবু কেমন লোক? প্রবীর বাবু? তিনি কে স্যার? প্রবীর চক্রবর্তী, সেই যিনি উইলটা তৈরি করে সই করিয়ে নিয়ে যান। ও, উকিল বাবু? ভালো লোক, তবে কি জানেন, কেন আমাকে না খুব একটা ভালো চোখে উনি দেখেন না স্যার।
বাসুমামু একটু চুপ করে থেকে বললেন, তোমাকে একটা কথা জানানো দরকার মিনতি। আমি খবর পেয়েছি টুকু আর সুরেশ ওই উইলটা নাকচ করার চেষ্টা করছে। রীতিমতো ভাবান্তর হলো এবার। গম্ভীর হয়ে বলল, জানি, হেনা বলেছে আমাকে, কিন্তু ওরা কিছুই করতে পারবে না স্যার। আমি ভালো উকিলের পরামর্শ নিয়েছি। আপনি একবার দেখবেন উইলটা? তোমার কাছে আছে সেটা? না, না, হোটেলে নেই। উকিলবাবু বারণ করেছিল ওটা নিজের কাছে রাখতে। আমার ব্যাংক ভল্টে আছে। উনিই ব্যবস্থা করে ওই ভল্টটা আমাকে পাইয়ে দিয়েছেন। না, থাক, আমি আর দেখে কি বলবো। তুমি তোমার উকিলের পরামর্শ মতো চলো। মিনতি মাইতির হোটেল থেকে বেরিয়ে এসে প্রশ্ন করি, কি বুঝলেন মামু? 1 নম্বর, মিনতি আড়ি পাতায় ওস্তাদ। 2 নম্বর, সে হয় অতি নির্বোধ, না হলে অত্যন্ত চালাক এবং অভিনেত্রী। দুটোর কোনটা ঠিক তা এখনো বুঝে উঠতে পারিনি। আমাদের নেক্সট টার্গেট হেনা ঠাকুরের বাড়ি। ঠিকানা তো জানোই, চলো। হেনার ঠিকানা সরবরাহ করতে পেরেছিল মিনতি। প্রীতমের এক আত্মীয়ের বাড়িতে এসে ওরা উঠেছে। এখনো সেখানেই আছে, ভবানীপুরে। শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিট যেখানে হরিশ মুখার্জি রোডে এসে পড়েছে, সেখানে শিখদের গুরুদুয়ারার কাছাকাছি একটি ত্রিতল বাড়ি। গৃহস্বামী শিখ প্রীতমের আত্মীয়। তার 1-2খানি ঘর দখল করে হেনা সাময়িক সংসার পেতেছে। মেজানাইন ফ্লোরে একতলায় গৃহস্বামীর মোটর পার্টসের দোকান। একটি ভৃত্য আমাদের পৌঁছে দিল মেজানাইন ফ্লোরে। কড়া নাড়তে যে মেয়েটি দরজা খুলে দিল তার বয়স 30-এর কাছাকাছি। লোকটি আমাদের দেখিয়ে হিন্দিতে বলল, মাইজি, ये दो लोग आपको ढूंढ रहे थे। আমাকে? আমাকে না ঠাকুর সাহেবকে? প্রশ্নটা সে করেছিল ওই ভৃত্যস্থানীয় লোকটিকেই। বাসু সাহেব তাকে জবাব দেওয়ার সুযোগ না দিয়ে বললেন, তুমি হেনা ঠাকুর? হ্যাঁ, কিন্তু আপনাকে তো আমি ঠিক। হুম, আমাকে তুমি চেনো না। আমরা আসছি স্মৃতিটুকু হালদারের কাছ থেকে। ও, টুকু? হ্যাঁ, বলুন। তোমার সঙ্গে 2-4টে কথা বলার আছে। কোথায় বসে কথাটা বলবো? আসুন, আসুন, ভেতর এসে বসুন। মিজানাইন ঘরটি আকারে মাঝারি। একটা ডাবল বেড খাট পাতা, খান 2 চেয়ারও আছে। ওপাশে একটি বছর 4-এর মেয়ে বসে কিছু লিখছিল। সে চোখ তুলে আমাদের দেখতে থাকে। হেনা আমাদের বসতে দিল, নিজেও বসলো খাটের অপর প্রান্তে। বলুন। বাসুবাবু বললেন, আমি তোমার সঙ্গে মিস প্যামেলা জনসনের মৃত্যুর বিষয়ে 2-একটা কথা বলতে চাই হেনা। আলোচনাও বলতে পারো। হতে পারে আমার দৃষ্টিভ্রম। হঠাৎ মনে হলো মেয়েটি যেন সাদা হয়ে গেল। কোনো ক্রমে বলল, হ্যাঁ, হ্যাঁ, বলুন, বলুন। মিস জনসন মৃত্যুর আগে হঠাৎ তার উইলটা পরিবর্তন করেছিলেন। তোমাদের বঞ্চিত করে সব কিছু তার সহচরীকে দিয়ে যান। এক্ষেত্রে সুরেশ আর স্মৃতিটুকু একটা মামলা করতে চায় উইলটা পাল্টে ফেলতে, ন্যায্য উত্তরাধিকারীরাই যাতে ওর সম্পত্তিটা পায়। তুমি কি ওদের সাথে হাত মেলাবে? হেনা রুদ্ধশ্বাসে কি যেন ভাবছিল। বলল, কিন্তু তা কি সম্ভব? আমার স্বামী উকিলের পরামর্শ নিয়েছেন। তারা বলেছে মামলা মোকদ্দমা করে কিচ্ছু লাভ নেই, অহেতুক অর্থ ব্যয়। আপাত দৃষ্টিতে তাই মনে হয় বটে, কিন্তু এসব ব্যাপারে অনেক কিছুই হয়ে থাকে। আমি উকিল নই, তাই অন্য এক দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা দেখতে পাচ্ছি। মিস হালদার লড়তে প্রস্তুত। এ বিষয়ে তোমার মত কি? হেনা আমতা আমতা করে বলল, আমি মানে এক্ষেত্রে কি করণীয় তা আমি জানি না, উনি জানেন। নিশ্চয়ই। ডক্টর ঠাকুরকে না জানিয়ে তুমি কোনো সিদ্ধান্তে আসতে পারো না। কিন্তু তোমার মনোগত ইচ্ছাটা কি?
তোমার ব্যক্তিগত ইচ্ছাটা। হেনা যেন আরো বিব্রত হয়ে পড়ল। বললে, আমি 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 ঠিক জানি না। মানে আমার কেমন যেন মনে হচ্ছে এর মধ্যে কোথাও একটা নোংরামি আছে, একটা অর্থলোলুপতা আছে। তাই কি? নয়? বড় মাসি তার টাকা যাকে খুশি দিয়ে যেতে পারে, তাতে আমার আপত্তির কি আছে বলুন তো? তার মানে মিস জনসন তোমাদের উত্তরাধিকার থেকে বঞ্চিত করায় তুমি ক্ষুব্ধ নও? না, তা নয়। ক্ষুব্ধ আমি বটেই। বড় মাসি অন্যায় করেছেন। সে তো শুধু তার নিজের টাকা নয়, তার মধ্যে মেজো আর ছোট মাসির টাকাও তো আছে। তারা নিশ্চয়ই রাকেশ আর মিনাকে এভাবে পথে বসাতো না। বড় মাসি এই শেষ পরিবর্তনটা বিস্ময়কর। তার মানে এই শেষ সময় তিনি সজ্ঞানে কিছু করেননি, কারো প্রভাবে পড়ে। কিন্তু মুশকিল হলো যে বড় মাসিকে কেউ প্রভাবিত করছে, এটা তো ভাবাই যায় না। সে কথা সত্যি। শুনেছি তার খুব দৃঢ় ব্যক্তিত্ব ছিল। আর মিস মিনতি মাইতির পক্ষে ও জাতীয় চক্রান্ত করা। না না, মিনতিদি মোটেই সেরকম নয়। তার মনটা সাদা, হয়তো একটু বোকাশোকা, কিন্তু মানে আহ, সেটাও একটা কারণ যে জন্য আমি উইল বিষয়ে মামলা মোকদ্দমার বিরুদ্ধে। বাসু একটু ভেবে নিয়ে বললেন, তোমার কি মনে হয় উনি হঠাৎ সবাইকে বঞ্চিত করে গেলেন কেন? ওর গাল দুটি একটু রক্তাভ হয়ে উঠল। অস্ফুটে বললে, আহ আমার আমার কোনো ধারণা নেই। বাসু বললেন, মিসেস ঠাকুর, আমি আগেই বলেছি যে আমি উকিল নই, কিন্তু তুমি তো জানতে চাইলে না আমার পেশাটা কি। হেনা জবাব দিল না। ওর দিকে ফিরে তাকালো। তার চোখে জিজ্ঞাসা। আমার নাম পি কে বাসু। আমি একজন ক্রিমিনাল সাইডের ব্যারিস্টার। সাধারণত ধারণা করা হয় আমি গোয়েন্দাও। কিছুদিন আগে আমি মিস জনসনের কাছ থেকে একখানা চিঠি পেয়েছিলাম, ওর মৃত্যুর ঠিক আগে লেখা। উনি আমাকে একজনের বিষয়ে তদন্ত করতে। হঠাৎ সামনের দিকে ঝুঁকে পড়ল হেনা। বলল, আমার আমার স্বামীর বিরুদ্ধে? সে কথা বলার অধিকার আমার নেই। তাহলে নিশ্চয়ই প্রীতমের বিষয়ে। কি লিখেছিলেন তিনি? বিশ্বাস করুন মিস্টার বাসু, এসবই মিথ্যা। উনি এসব নোংরামির মধ্যে নেই। নোংরামি মানে? সেই প্রশ্নের জবাব না দিয়ে হেনা বলে ওঠে, আর আমি জানি কে বড় মাসির কান ভাঙিয়েছে। সেজন্য আমি ওদের সাথে হাত মেলাতে গড়রাজি। মাম্মি, আমার হাতের লেখা হয়ে গেছে। বাচ্চা মেয়েটা উঠে এসে তার খাতাখানা মেরে ধরল মায়ের সামনে। হেনা একবার চোখ বুলিয়ে নিয়ে বলল, বাহ, বেশ হয়েছে। এখন আমি কি করবো মাম্মি? সব কথাই সে বলছে হিন্দিতে। হেনা তার ভ্যানিটি ব্যাগ খুলে একখানা 1 টাকার নোট বার করে তার হাতে দিল। হিন্দিতে বলল, নিচে দারোয়ানজিকে গিয়ে বলো সে ওই স্টেশনারি দোকানে নিয়ে যাবে। একা একা যেও না যেন। ওখান থেকে তোমার পছন্দ মতো একখানা পিকচার পোস্টকার্ড কিনে আনো। যমুনাকে তাহলে তুমি এখান থেকেই চিঠি লিখতে পারবে। ওকে? টাকাটা নিয়ে বাচ্চা মেয়েটি নাচতে নাচতে বেরিয়ে গেল। মামু প্রশ্ন করলেন, তোমার ওই একটাই মেয়ে? না না, মিনার একটা ছোট ভাই আছে, রাকেশ। সে তার বাবার সাথে বেড়াতে গেছে। তোমরা যখন মরকতগঞ্জে গেছিলে তখন ওদের সঙ্গে করে নিয়ে গেছিলে? না, এবার ওরা এখানেই ছিল, প্রীতমের বোনের কাছে। বড় মাসি না বাচ্চাদের হই হাঙ্গামা একদম সইতে পারতো না, তবে নাতি নাতনিদের ভালোবাসতো। মাসি বলতে গেলে ওই দুটোই নাতি নাতনি, আর তো কেউ নেই। তুমি শেষ কবে তাকে দেখেছো? 18ই এপ্রিল? তারিখ তো মনে নেই, তবে সুরেশ আর টুকু যে শনিবার যায় তার আগের শনিবারে। তার আগেই কি উনি দ্বিতীয় উইলখানা করেছিলেন? না না, তার পরের মঙ্গলবার। উনি কি বলেছিলেন যে নতুন উইলখানা উনি তৈরি করতে যাচ্ছেন? না তো, কিছু তো বলেনি।
ওর ব্যবহারে কোনো পরিবর্তন লক্ষ্য করেছিলে? হিনা একটু ভেবে নিয়ে বলল, আদৌ না। পরিবর্তন হবে কেন? বাসু একটু উস্কে দিলেন। টুকু আর সুরেশের কান ভাঙানির কথা বলছিলে না তুমি? হঠাৎ উৎসাহিত হয়ে পড়ল হেনা। বলে, ও হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। ওদের কান ভাঙানিতে বড় মাসি বেশ কিছুটা বদলে গিয়েছিল। বিশেষ করে আমার স্বামীর বিরুদ্ধে ওর মন একদম বিষিয়ে দিয়েছিল। জানেন, প্রীতম একটা ওষুধ প্রেসক্রাইব করলো, ওর হজমের ওষুধ। নিজে গিয়ে ডিসপেন্সারি থেকে সার্ভ করিয়ে আনলো। আর বড় মাসি আপনি বিশ্বাস করবেন না, সেটা মুখেই দিল না। ধন্যবাদ দিয়ে সরিয়ে রাখলো। প্রীতম ঘর ছেড়ে চলে যাওয়ার পর আমাকে দেখিয়ে দেখিয়ে ওয়াশ বেসিনে পুরো শিশির ওষুধটা ঢেলে দিল। এ শুধু এ শুধু টুকুর শয়তানি, জানেন। মাসুমামু একটু ঝুঁকে পড়ে বলল, কিন্তু তা কেমন করে হবে? তোমরা চারজন মেদিনীনগর থেকে একই সাথে ফিরেছো। তারপরের সপ্তাহে 18ই শনিবার তোমরা দুজন গেছিলে। টুকু, সুরেশ তারা তো যায় পরের সপ্তাহে, তাই না? হেনাকে জবাব দেওয়ার ঝামেলা সইতে হলো না। দ্বার প্রান্তে ছোট্ট একটি ছেলের হাত ধরে একজন দীর্ঘদেহী পাঞ্জাবি পুরুষের আবির্ভাব ঘটল। নিঃসন্দেহে প্রীতম ঠাকুর আর রাকেশ। আমি মনে মনে প্রীতম ঠাকুরের চেহারা যেরকম ভেবে রেখেছিলাম, ওকে দেখতে একেবারেই সেরকম নয়। ওর উপাধি ঠাকুর। ওর আদি নিবাস উত্তর ভারত না রাজস্থান আমি জানি না, কাশ্মীরও হতে পারে, কারণ গায়ের রং খুব ফর্সা, এক মুখ, কুচকুচে কালো দাড়ি, মাথায় পাগড়ি। মনে হলো ধর্মে উনি খালসা শিখ, অথচ পরিষ্কার বাংলা বলছেন। হালকা টান আছে। প্রীতমের আবির্ভাব মাত্র হেনার একটা পরিবর্তন হলো। যেন একটা পর্দার আড়ালে সে সরে গেল। সেখান থেকে সে অনাসক্ত কণ্ঠে বাসুমামুর পরিচয় দিল। আমাকে পাত্তাই দিল না। আহ, মিস্টার পি.কে. বাসু, বার অ্যাট ল। আপনি তো সুনাম খ্যাত, কিন্তু আপনার ভেলকি তো শুনেছি আদালতের চৌহিতায়। এ গরিবখানায় পদার্পণ করে হঠাৎ আমাদের ধন্য করলেন যে? বাসুমামু বললেন, আসতে হলো এক বৃদ্ধা মক্কেলের প্রয়াণে, মিস প্যামেলা জনসন। হেনার বুড়ো মাসি, তিনি আপনার মক্কেল ছিলেন? কি ব্যাপার? বাসুমামু ধীরে ধীরে বললেন, তার মৃত্যু বিষয়ে কয়েকটা তথ্য সংগ্রহ করতে। হেনা তাড়াতাড়ি বলে ওঠে, তার শেষ উইলটার বিষয়ে প্রীতম। মিস্টার বাসু আসছেন টুকু আর সুরেশের কাছ থেকে। ওরা আদালতে যেতে চায়। আবার আমার দৃষ্টি বিভ্রম হলো কিনা জানি না, কিন্তু প্রসঙ্গটা পামেলার মৃত্যু থেকে সরে গিয়ে তার উইলে পরিবর্তিত হওয়ায় আমার মনে হলো প্রীতম আশ্বস্ত হলো। বললে, আহ, সেই নিষ্ঠুর উইলখানা! কিন্তু সে বিষয়ে তো আমার নাক গলানো বোধহয় ঠিক হবে না। বাসুমামু স্মৃতিটুকু আর সুরেশের সাথে তার আলোচনার একটা সংক্ষিপ্ত সারাংশ দাখিল করলেন। সত্য মিথ্যায় মেশানো, তির্যক ইঙ্গিত রইল। উইলটার নাকচ হওয়ার সম্ভাবনা আছে। অস্বীকার করে লাভ নেই বাসু সাহেব, আমি ইন্টারেস্টেড। তবে তার সম্ভাবনা আছে বলে আমি মনে করি না। ইতিপূর্বে আমি একজন আইনজ্ঞের পরামর্শ নিয়েছি। মামু বললেন, উকিলরা সাবধানী। মামলায় হেরে যাওয়ার সম্ভাবনা থাকলে তারা কেস নিতে চান না। এখনই আপনার স্ত্রীর সাথে সে কথা বলছিলাম। তবে আমার পদ্ধতি একটু অন্য জাতের। উইলটা বাতিল করার বেশ সম্ভাবনা আছে। আপনি কি বলেন? আমি তো আগেই বলেছি স্যার, এ বিষয়ে নাক গলানো আমার তরফে অশোভন আছে। ব্যাপারটা হেনার ইচ্ছার উপর নির্ভর করছে। তবে এ কথা বলবো, আমি আপনার সাথে একমত। কিন্তু একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে এটা কি খুব ব্যয় সাপেক্ষ? এই যুক্তি মিস হালদার দিয়েছিল। সে বলেছে সাফল্য লাভ করলে আমাকে ফিস দেবে। উইল নাকচ করাতে না পারলে আমার এক্সপেন্সও মিটবে না। আপনি তা সত্ত্বেও কেস নিয়েছেন?
তার মানে আপনি এমন একটা কিছু পথের সম্ভাবনা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। সার্চটা সেই জাতের হলে আমার আপত্তি নেই। কি বলো হেনা? মিষ্টি হেসে হেনার দিকে চাইল প্রীতম। হেনাও মিষ্টি করে হাসবার চেষ্টা করলো, কিন্তু তা যেন যান্ত্রিক হাসি। প্রীতম জমিয়ে বসলো, বলল, আমি আইন ফাইন জানি না, তবে আমার মনে হয়েছে মিস জনসন উইলটা পাল্টে ফেলেন নিজের ইচ্ছায় নয়। ওই মিন্তি মাইতি বোকা সেজে থাকে, আসলে সে একটা ধূর্ত আর শয়তানি বুদ্ধি তার পেটে পেটে। মামু চট করে হেনাকে প্রশ্ন করে, তুমি এ বিষয়ে একমত? হেনা একটু বিব্রত হয়ে পড়ে, বলে, মিন্টিদি আমাকে না খুব ভালোবাসে, তাকে বুদ্ধিমতী বলে আমার মনে হয়নি। আর শয়তানি কথাটা তার শেষ হলো না। মাঝপথেই প্রীতম বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, মিস মাইতি তোমাকে ভালোবাসে। আমার প্রতি তার ব্যবহারটা শুধু অন্যরকম। শুনুন বাসু সাহেব, একটা উদাহরণ দিই। বৃদ্ধা একবার সিঁড়ি থেকে উল্টে পড়ে। আমি ওর কাছে যেতে চেয়েছিলাম, মানে অ্যাজ ডক্টর হিসেবে সেবা শুশ্রূষা করতে। তিনি রাজি হলেন না। অবশ্য সেটাই স্বাভাবিক, ভদ্রমহিলা একা একা থাকতে অভ্যস্তা। কিন্তু ওই মহিলাটি, আই মিন মিস মাইতি, আপ্রাণ চেষ্টা করছিল আমাকে তাড়াতে। কারণ এ নয় যে তার খাটনি বাড়বে, কারণ এই যে বৃদ্ধাকে সে আগলে রাখতে চাইছিল, কাউকে ঘেঁষতে দিত না। একই ভঙ্গিতে বাসুমামু হেনাকে প্রশ্ন করলেন, তুমি একমত? এবারও স্ত্রীকে জবাব দেওয়ার সুযোগ দিল না প্রীতম। বলে ওঠে, হেনার মনটা নরম আছে, ও কারো দোষ ত্রুটি দেখতে পায় না। কিন্তু আমি এ বিষয়ে নিশ্চিত স্যার। আরো একটা উদাহরণ দিই। বুড়ি ভূত প্রেত আত্মা ফাত্তা একদম মানত না। আর মিস মাইতি একজন লোকাল ওঝাকে আমদানি করে ওর ওপর প্রভাব বিস্তার করেছিল। লোকাল গুণিন মানে? বাসুবাবু যথারীতি ন্যাকা সাজলেন। প্রীতম ওই ঠাকুর মশাই আর সতী মায়ের গল্পটা শোনালো। তার বিশ্বাস শয্যাশায়ী এক বৃদ্ধাকে এইভাবে প্রভাবান্বিত করা খুবই সহজ। সম্ভবত একটি ভেলকির মাধ্যমে বুড়ির মতটা বদলে দেওয়া হয়। হয়তো প্ল্যানচেটে স্বর্গত জোসেফ হালদার এসে তাকে আদেশ করেছিল সমস্ত সম্পত্তি ওই শয়তান মহিলার নামে লিখে দিতে। একই ভঙ্গিতে মামু হেনাকে জিজ্ঞাসা করেন, তোমারও তাই বিশ্বাস? এবার প্রীতম আর বাধা দিল না, বরং একটু ধমকের সুরে স্ত্রীকে বলল, মিন মিন করো না হেনা, তোমার কি মতামত তা স্পষ্ট করে জানাও। স্বামীর মর্মভেদী দৃষ্টির প্রতি নজর হেনার, সে যেন কুঁকড়ে গেল। মিনমিন করে বলল, "আহ, আমি এসবের কি বুঝি? আমার মনে হয় তুমি ঠিকই বলছো প্রীতম।" প্রীতম খুব খুশি হলো, বলল, আমি চিরকালই ঠিকই বলি হানি। বিলিতি গানের সর্বসমক্ষে স্ত্রীকে হানি ডাকা শিষ্টাচার সম্মত। প্রীতম কিন্তু আমার মনে হয় সে কাজে অভ্যস্ত নয়। তবে হেনা যে অবাধ্যতা করছে না এটা প্রাণিধান করে সে হঠাৎ খুশিয়াল হয়ে উঠেছে। বাসু প্রসঙ্গান্তরে চলে গেলেন। প্রীতমকে জিজ্ঞাসা করলেন, মিস জনসনের মৃত্যুর আগের শনিবারে তোমরা তো মেদিনীনগরে গিয়েছিলে? প্রীতম মনে করার চেষ্টা করছে। এতক্ষণে হেনা স্বাভাবিক হয়েছে অনেকখানি। বললে, না, আমরা তো গিয়েছিলাম তার আগের সপ্তাহে। তখনও তো উনি দ্বিতীয় উইলটা করেনি। বাসুমামু একদৃষ্টে তাকিয়েছিল প্রীতমের দিকে। তাকে বলল, না, আমি 25শে এপ্রিলের কথা বলছি। সেদিন আপনি কাঁচরাপাড়া থেকে গোপাল মোদকের রিক্সা নিয়ে একাই মরকতকুঞ্জের দিকে গিয়েছিলেন, তাই না? হিনা এবার স্বামীর দিকে ফিরল, বললে, তুমি বড় মাসির কাছে গেছিলে প্রীতম 25শে? যেন এতক্ষণে মনে পড়ল। স্ত্রীকে বললেন, হ্যাঁ, ফিরে এসে তোমাকে তো বলেছিলাম হানি, ঘন্টাখানেক আমি মার্কাতকুঞ্জ ছিলাম। ফিরে এসে বললাম মিস জনসন ভালোই আছেন। তোমার মনে নেই?